সাদা মনে হচ্ছে না অ্যাকোরিয়ামের মাছ, আসলে না, এগুলো সামুদ্রিক মাছ। এই মাছগুলোই ধরে নিয়ে অ্যাকোরিয়ামে দেওয়া হয়। যে আমরা ন্যাচারালভাবে দেখতেছি সাগরের মাছ, সাদা, কালো সাদা, এটা সবচেয়ে বড় এখানকার ভিতরে। ছোট ছোট মাছ, এই মাছগুলোই ধরে অ্যাকোরিয়ামে দেওয়া হয়। নানা প্রকৃতির মাছ আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি, কাছে গেলে এগুলো দূর দেয়, দূর থেকে জুম করতেছি। গাইস, আরেক প্রজাতির কাঁকড়া, গোল, যেটা কখনো আমরা দেখি নাই। এই যে দেখেন, গোল কাঁকড়া, ভিতরে মাছ। এগুলো কি কি গাছ এগুলো জানি না। এই যে পুরো নুডলসের মতো দেখা যাচ্ছে টানলে। এই যে আমাদের শরীয়তপুরের ভাষায় একটা পিঠা তৈরি করে, সিউডি পিঠা, সিউডি পিঠার মতো দেখতে পুরো সম্পূর্ণ। দেখেন, আমি হাতে নিচ্ছি, জানি না এটা কোনো বিষাক্ত কিনা। হাতটা ধুয়ে দিলে, পানিতে হাত দিতে বেশি একটা ভালো লাগে না, কারণ পানিতে লবণাক্ত তো হাত আঠালো হয়ে যায়। এই কারণে হলো যে পানিতে হাত দিতে বেশি ভালো লাগে না, আঠালো হয়ে গেলে আবার সাবান প্রয়োজন হয়। এই সবাই এখানে গোসল করতেছে, আপনারা ভাবতেছেন তাহলে গোসল করে কীভাবে? আসলে গোসল করে তারা আবার কৃত্রিম ঝর্ণায়, ওই যে একজন ভদ্রলোক, আমি আপনাদেরকে জুম করে দেখাই, এই যে কৃত্রিম ঝর্ণায় উঠে আবার সবাই গোসল করে। এরকম কৃত্রিম ঝর্ণায় উঠে গোসল না করলে শরীর আঠালো হয়ে যায় আর র্যাশ বের হয়ে যায়। আর এখানকার মানুষের তো অভ্যাস, এটা তাদের তো অভ্যাস হয়ে গেছে যে এখানে গোসল করবে, এখানকার পানি খাবে, এখানে তাদের সব জীবনযাপন। আর লবণাক্ত পানির কারণে এদেশের মানুষের গায়ের বর্ণ কালো রঙের হয়। এই নদীর উপর দিয়ে যখন বিমানগুলো যায়, বিমান এরকমভাবে কাঁপতে থাকে, মনে হয় যেন কি নদীতে ঢেউ হইতেছে। আমি যখন এই দিকে ফার্স্ট টাইম আসি, তখন আমার খুব ভয় লাগতেছিল যে বিমান কেন এরকম করতেছে। তখন বুঝতে পারি নাই, কারণ রাতের বেলা আমাদের বিমানটা শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে যাতায়াত করেছিল, ল্যান্ড করছিল, মালয়েশিয়া নামছিল। তখন বুঝতে পারি নাই যে আসলে নদীর ঢেউ আর বাতাসের বেগের কারণে বিমান এরকম হয়। কিন্তু এখন সামনাসামনি দেখার কারণে বুঝতে পারতেছি আসলে এটা কি কারণে হয় বা কি জন্য হয়। আর ঘূর্ণিঝড়ের কারণে হলো গিয়ে বেশি সমস্যা হইতেছে। ঘূর্ণিঝড় রিসেন্টলি আসার সম্ভাবনা আছে, এখানে দূতাবাস বা খবর থেকে আমরা জানতে পেরেছি। অত দ্রুত ঘূর্ণিঝড় শক্তি প্রবল বেগে আসতেছে, এই জন্যই আকাশ মেঘাচ্ছন্ন আর নদীর পানি তল বয়ে যাচ্ছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান অনেক নিচে দিয়ে, আসলে এরকম না যেরকমটা আমরা নিচ থেকে দেখতে পাই। বিমানটা মেঘের উপর দিয়ে যায়, কিন্তু আমরা নিচ দিয়ে দেখতে পাই মেঘের উপর দিয়ে গেলেও, কিন্তু বিমান থেকে দেখা যায় না নিচে কি আছে। বিমান থেকে কখনোই দেখা যায় না। গাইস, আরেক প্রজাতির কাঁকড়া, গোল, যেটা কখনো আমরা দেখি নাই। এই যে দেখেন, গোল কাঁকড়া, ভিতরে মাছ। এগুলো কি কি গাছ এগুলো জানি না। এই যে পুরো নুডলসের মতো দেখা যাচ্ছে টানলে। এই যে আমাদের শরীয়তপুরের ভাষায় একটা পিঠা তৈরি করে, সিউডি পিঠা, সিউডি পিঠার মতো দেখতে পুরো সম্পূর্ণ। দেখেন, আমি হাতে নিচ্ছি, জানি না এটা কোনো বিষাক্ত কিনা। হাতটা ধুয়ে দিলে,
পানিতে হাত দিতে বেশি একটা ভালো লাগে না, কারণ পানিতে লবণাক্ত তো হাত আঠালো হয়ে যায়। এই কারণে হলো যে পানিতে হাত দিতে বেশি ভালো লাগে না, আঠালো হয়ে গেলে আবার সাবান প্রয়োজন হয়। এই সবাই এখানে গোসল করতেছে, আপনারা ভাবতেছেন তাহলে গোসল করে কীভাবে? আসলে গোসল করে তারা আবার কৃত্রিম ঝর্ণায়, ওই যে একজন ভদ্রলোক, আমি আপনাদেরকে জুম করে দেখাই, এই যে কৃত্রিম ঝর্ণায় উঠে আবার সবাই গোসল করে। এরকম কৃত্রিম ঝর্ণায় উঠে গোসল না করলে শরীর আঠালো হয়ে যায় আর র্যাশ বের হয়ে যায়। আর এখানকার মানুষের তো অভ্যাসিত, তাদের তো অভ্যাস হয়ে গেছে যে এখানে গোসল করবে, এখানকার পানি খাবে, এখানে তাদের সব জীবনযাপন। আর লবণাক্ত পানির কারণে এদেশের মানুষের গায়ের বর্ণ কালো রঙের হয়। এই নদীর উপর দিয়ে যখন বিমানগুলো যায়, বিমান এরকমভাবে কাঁপতে থাকে, মনে হয় যেন কি নদীতে ঢেউ হইতেছে। আমি যখন এই দিকে ফার্স্ট টাইম আসি তখন আমার খুব ভয় লাগতেছিল যে বিমান কেন এরকম করতেছে। তখন বুঝতে পারি নাই, কারণ রাতের বেলা আমাদের বিমানটা শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে যাতায়াত করেছিল, ল্যান্ড করছিল, মালয়েশিয়া নামছিল। তখন বুঝতে পারি নাই যে আসলে নদীর ঢেউ আর বাতাসের বেগের কারণে বিমান এরকম হয়। কিন্তু এখন সামনাসামনি দেখার কারণে বুঝতে পারতেছি আসলে এটা কি কারণে হয় বা কি জন্য হয়। আর ঘূর্ণিঝড়ের কারণে হলো গিয়ে বেশি সমস্যা হইতেছে। ঘূর্ণিঝড় রিসেন্টলি আসার সম্ভাবনা আছে, এখানে দূতাবাস বা খবর থেকে আমরা জানতে পেরেছি। অত দ্রুত ঘূর্ণিঝড় শক্তি প্রবল বেগে আসতেছে, এই জন্যই আকাশ মেঘাচ্ছন্ন আর নদীর পানি তল বয়ে যাচ্ছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান অনেক নিচে দিয়ে, আসলে এরকম না যেরকমটা আমরা নিচ থেকে দেখতে পাই। বিমানটা মেঘের উপর দিয়ে যায়, কিন্তু আমরা নিচ দিয়ে দেখতে পাই মেঘের উপর দিয়ে গেলেও, কিন্তু বিমান থেকে দেখা যায় না নিচে কি আছে। বিমান থেকে কখনোই দেখা যায় না। হ্যালো গাইস, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মালেত্রী বীজের উপরেই। আর একটা বিষয় অবগত করার জন্য যে আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে পাথর, আসলে এগুলো কিন্তু পাথর না। আমাদের দেশে, বাংলাদেশে বা বিভিন্ন কান্ট্রিতে যে আমরা পাথরগুলো দেখতে পাই চুনা পাথরের মতো, কিন্তু এদেশে সেটা না। এটা হলো গিয়া লবণাক্ত পাথর। লবণ জমতে জমতে এক জায়গায় শক্ত প্রকৃতি হয়ে একটা পাথরের মতো জন্ম নিয়ে নেয়। এই যে একটা বাউন্ডারি দেখা যাচ্ছে, পুরো বাউন্ডারিতে মাঝে লবণ জমতে জমতে পাথর হয়ে যায়। আর এই পাথর হওয়ার কারণে ওই যে এক ভদ্রলোক গ্রিন টি শার্ট পরনে, উনি পাথর উঠে দিতেছে অক্সিজেন মাস্ক নিয়ে। এই পাথরগুলো দিয়ে এটা পুরো জায়গায় জায়গায় ঘেরাও করা হচ্ছে। এখানে সম্ভবত একটা দ্বীপ তৈরি করবে, এই কারণে পুরো এটা ঘেরাও দিয়ে দিতেছে। আর নদীর যে ঢেউটা ওই পাথরের উপর দিয়ে মাঝে মাঝে চলে আসে যখনই বেশি হয়। আমি আপনাদেরকে যদি একটা পাথর দেখাই, দেখবেন এই যে আমার হাতে একটা পাথর আছে, এই দেখতে পাচ্ছেন, এটা লবণের পাথর। এই যে গায়ে লবণ লেগে আছে, লবণ জমতে জমতে একসময় শক্ত হয়ে যায়। এই শক্ত হওয়ার কারণে হলো গিয়া এটা পাথর রূপ নেয়, আর এটা সহজে ভাঙে না। আমার মনে হয় না এটা ভাঙবে, ওরে বাবা প্রচণ্ড শক্ত, এটা অনেক শক্ত পাথরের মতো। সম্ভবত পাথর ভাঙার মেশিনই দিলে মনে হয় এটা ভাঙবে। আর এগুলো নিয়ে মালদ্বীপ থেকে এয়ারপোর্টে বাইরে যাওয়া যায় না, এখানে রেখে দিতে হয়, তাই কেউ নেয় না। কারণ যেহেতু নেওয়া যায় না, পুলিশ ধরলে জেল হয়ে যায়, এই কারণে কেউ এগুলো নেওয়ার চেষ্টা করে না। আর এই সমুদ্রে নানান রকমের জিনিস আছে, যেরকম ঝিনুক, শামুক, তারপরে আপনার কি বলে এগুলোকে, যে মানুষের গলায় তৈরি করে পরে ছোট ছোট দানাদার মতো দেখা যায়, ওইগুলো সম্পূর্ণ কিছুই পাওয়া যায়। কিন্তু কাঁকড়া, এগুলো কোনো কিছুই নেওয়া যায় না, এয়ারপোর্টে রেখে দেয়। এই কারণ হলো কেউ এগুলো নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে না। আর নিলে বিপদ বাড়ে, কারণ বিপদ কেউ ডেকে আনতে চায় না, তাই কেউ বিপদের জন্য এই দেশ থেকে সমুদ্র থেকে কোনো কিছু পাওয়া সহজে নিতে চায় না। যেমন এই পাথরটা দেখতে খুবই সুন্দর, নিলে ভালো লাগতো দেখতে,
লবণাক্ত পাথর, কিন্তু বেগুনি কালার আবার সবুজ কালার হয়ে গেছে, কিন্তু এটা নেওয়া যাবে না, এই কারণে এই সমুদ্রেই রেখে দিতে হবে। আপনারা যদি কখনো আসেন, এসে ভুলেও এই কাজটা করবেন না, এখান থেকে কোনো কিছু নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে এয়ারপোর্ট ইমিগ্রেশন আপনাকে আটকে রাখবে পুলিশ। আর ট্যুরিস্ট পুলিশ দেখলেও সেটা নিতে যদি দেখে, তারাও আপনাকে এখানে আটকে রাখবে। সো এটা না নেওয়াই বেটার। ওকে, ধন্যবাদ সবাইকে। গাইস, আবার আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো সামুদ্রিক কাঁকড়া, আমরা যেটা সচরাচর দেখতে পাই না। আমি হাঁটার সময়, যে লবণের পাথরের উপর দিয়ে হাঁটার সময় একটা সামুদ্রিক ছোট্ট একটা কাঁকড়া দেখতে পেয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা পাথরের নিচে পড়েছে, আমি একটু যদি সরাই দেখি কি হয়। বাবা ছুটে চলছে, ধরার চেষ্টা করব। গর্তে লুকিয়েছে অবশ্য। পাথরের নিচে চলে যাচ্ছে, অনেক বড় পাথর। ওরে বাবা, উঠানো সম্ভব না। আরো ভিতরে চলে গেছে, দেখতে খুব চমৎকার, উপরে লাল, অনেক দ্রুত গতিতে চলে, যেটা ধরা সম্ভব না। ভিতরে চলে গেছে, ওই যে দেখা যাচ্ছে, অনেক দ্রুত গতিতে চলে, যেটা কখনই ধরা সম্ভব না। যে কি, ও ঝিনুক, ঝিনুকের পাট। ও ছোট্ট একটা মাছ, আপনাদেরকে দেখাইতেছি, ছোট্ট একটা মাছ। এটাকে কি মাছ বলে জানি না। এই যে মাছ, যদি ধরার চেষ্টা করি দেখি। ও ভিতরে চলে গেছে, পাথরের নিচ দিয়ে চলে গেল মাছ। কালো গাঢ়বর্ণ আর লেজের দিকে লাল। ওই যে বড় একটা শামুক দেখা যাচ্ছে, অনেক কিছু আছে, অনেক। আপনারা যদি আসেন কখনো দেখতে পাবেন। পাথরের উপর দিয়ে হাঁটা খুব সেন্সিটিভ বিষয়, অনেক ঝুঁকিপূর্ণ। লবণের পাথর তো, যে কোনো সময় পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে দেখেন সামুদ্রিক মাছ, এই যে মাছ আপনারা দেখতে পাবেন, ছোট ছোট নানান রকমের মাছ। এই যে কাঁকড়া, এই যে কাঁকড়া, পানিতে মাছ দেখা যায়। আমি যখন ক্যামেরা নিয়ে আসছিলাম তখন অনেক মাছ ছিল, মানুষের শব্দ শুনে চলে গেছে। ওই যে ছোট্ট একটা অক্টোপাস, আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। ওই যে এই যে মাছগুলো সামুদ্রিক মাছ। ওয়াও, দারুণ। ন্যাচারাল কিছু যদি সামনে থেকে দেখা যায় খুবই ভালো লাগে, কার না ভালো লাগে ন্যাচারাল সব কিছু দেখতে। সমুদ্রে এসে গতকালকে থেকে আজকে সকালটা মনে হয় বেশি ভালো লাগতেছে। আমি একটু বড় গোসলে নামবো, এখানে সুইমিং করব, বাট এখানে সুইমিং করতে কোনো টাকা লাগে না, বিনা টাকায় সুইমিং করা যায়। তবে সবচেয়ে বড় বিষয় হলো, যেখানে যাই শুধু টাকা আর টাকা। একটা ছবি তুলবে বা একটা ভিডিও করে দেবে পানি থেকেও $10 দিতে হবে, যেটা বাংলা টাকা প্রায় 3000 টাকার মতো পড়ে যায়। সো আমি আপনাদেরকে, কাঁকড়াটা ভিতরে আবার চলে গেছে, দেখি তো আনতে পারে কিনা। খুব দ্রুত গতিতে চলে, তা যায় না। পানিগুলো, এখানকার পানিগুলো সাদা, একটু ভিতরে গেলে নীল, তারপরে আবার কালো রঙের পানি।
আসলে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য নদীতে নাকি অনেক উত্তাল। গতকালকে আমরা জানতে পেরেছি ঘূর্ণিঝড় শক্তি ধেয়ে আসতেছে। এই কারণে নদী, সাগর, আইল্যান্ড, থাইল্যান্ড বা মালদ্বীপের যে নদীগুলো আছে আমরা গতকালকে যদি ঘুরছি সেগুলো অনেক উত্তাল চলতেছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই গাইস, এই যে দেখতে পাচ্ছেন লম্বা করে সাপের মতো দেখা যেতে, আমি জানি না এটা কি, যদি আপনারা কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন। এই যে যাচ্ছে, আসলে দুইটা দেখা যেতেছে, এগুলো কি? লম্বা সাপের মতো, সামনে থাকলে হয়তো বা বুঝতে পারতাম, কিন্তু অনেক দূরে। আমি জুম করে টেনে দেখাইতেছি আপনাদের। এই যে বিমান যাচ্ছে, এইখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আপনার মালে এয়ারপোর্ট, একেবারে খুবই কাছাকাছি। সারাদিন বিমানে শুধু শব্দ যেতেই থাকে। আর এই পাশে যেগুলো দেখতেছেন সবগুলো হোটেল, মানুষ এখানে রাত্রি যাপন করে। ছাদে বসে, বেলকনিতে বসে সবাই দেখতে পায় সমুদ্রের শব্দ, কলকাকলি শব্দ সবগুলো শুনতে পায়। নদীর উপচে পড়া শব্দগুলো খুবই ভালো লাগে। আবারও একটা বিমান চলে আসছে। আসলে এয়ারপোর্ট কাছে থাকলে সবসময় বিমান চলাচল করে, এটাই স্বাভাবিক। আমি আরও যদি আপনাদের কিছু দেখতে পাই অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, শুভ সকাল সকলকে। চলে আসলাম আমরা আজকে মালদ্বীপের আত্রিং বিচে। সকাল সকাল 6:30 এই বিচে চলে আসছি। এখানে সকলে জগিং করতে পছন্দ করে, অনেক মানুষ জগিং করতেছে, আবার অনেকে পানিতে নেমে জগিং করে। এই বেশিরভাগ মালে যারা আছে তারা এই পানিতে নেমে জগিংটা করে। মাঝখানে একটা সুইমিং পুল আছে, এই পুলে সাঁতার কেটে জগিং করে। এখানে অনেক ঢেউ, এখানে অনেক ঢেউ চলতেছে। আকাশের পরিস্থিতি খুবই উত্তাল, আপনারা দেখতে পাচ্ছেন। আকাশে মেঘাচ্ছন্ন, এই জন্য নদীর পানি খুব উত্তাল। আর আমাদের এখান থেকে এয়ারপোর্টটা খুবই কাছাকাছি, একেবারে কাছাকাছি। ওই যে দূরে যে দ্বীপটা দেখা যেতেছে এটা হলো গিয়া ওইখানকার এয়ারপোর্ট। আর মালদ্বীপের শহরের, মানে মালদ্বীপের মেন পয়েন্ট শহরের নাম হলো মালে। আমরা মালেই আজ অবস্থান করছি। আমরা যেই 5 স্টার হোটেলটা উঠেছি সেটার নাম ব্লু রেস্ট 5 স্টার হোটেল। আমাদের হোটেলের কাছাকাছি এই ট্রেনের দ্বীপের সাগরটি আমরা দূর থেকে যে দেখতে পাচ্ছি, যে ওই যে কিছু নৌকা দেখা যাচ্ছে, এগুলো মাছের নৌকা, মাছ ধরে। আর এখানে গোসল করতে কোনো টাকা লাগে না। দ্বীপের ম্যাক্সিমাম জায়গায় নামতে গেলে এই দেশে বলে রুপিয়া আর বাংলা বলে টাকা, সেগুলো প্রয়োজন হয়, কিন্তু এখানে ফ্রি। কারণ এখানে গোসল একমাত্র মালেরা করে, তো এই কারণে ফ্রি। মালেরা জগিং করে। অবশ্য টুরিস্টরা নামতে পারে, কিছু বলে না, কিন্তু যেগুলো প্রয়োজনীয় জিনিস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মালাদের হাতে রয়েছে, এগুলো টুরিস্টদের নাই। না থাকার কারণে বেশিরভাগই টুরিস্টরা এখানে নামে না ভয়ে। কারণ সাগরের পানি উচ্চে পড়লে কেউ ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ভিতর থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি যে নিচে বালু, আসলে এগুলো বালু না, সম্পূর্ণটাই লবণ। এখানে সম্পূর্ণ লবণ। এখানে যদি কেউ জুতা পায়ে দিয়ে হাঁটে তাহলে 2-1 মিনিটের ভিতর ঘেমে যাবে এবং আঠা হয়ে যাবে। কারণ লবণের ভিতরে পাড়া দিলে বা হাত দিলে আঠালো থাকে, সবাই এটা জানে। কিন্তু এখানে কোনো মাটি নেই বা কোনো বালু নেই, সম্পূর্ণটা দেখতে বালুর মতো, বাট এগুলো লবণের পানি। আর পানি এত নুনাক্ত, পানিগুলো দেখতে অবশ্য সুন্দর, কিন্তু
মজাদার বিষয় হচ্ছে কি, একই ধারায় তিন রঙের পানি, যেমন প্রথমে দেখা যায় সাদা পানি, তারপরে হলো নীল, তারপরে কালো। তো সাদা পানিগুলো একেবারে শীতল, নীল পানিতে একটু একটু ঢেউর আওয়াজ শোনা, কালো পানিগুলো এত পরিমাণ ঢেউ, বাপরে ধারণার বাইরে। পানির শোষের শব্দ শোনা যায়। আপনারা যদি কখনো মালদ্বীপে ঘুরতে আসেন তাহলে অবশ্যই শহরের দিকে থাকার চেষ্টা করবেন। আসলে শহরের দিকেও যেরকম এবং লোকালয় ঠিক তেরকমই, কারণ দ্বীপটা তো খুবই ছোট, এই কারণে এখানে কোনো ছোট ঘর নেই, সবই বড় বড় বিল্ডিং, দালান করা। এখানে আমরা জানতে পারছি এখানকার এক মালের যারা বসবাস করে তাদের কাছ থেকে যে এই দেশের লোক সংখ্যা নাকি 6 লক্ষ, এবং বহিরাগত যারা আছে এখানে কাজের উদ্দেশ্যে আসে তারা আছে আরও 6 লক্ষ, টোটালে 12 লক্ষ মানুষ বসবাস করে। তো এই দেশের বেশিরভাগই কাজ করতে আসে নেপাল, বাংলাদেশ এবং ইন্ডিয়ান লোকেরা। তবে নেপালিদেরই বেশি দেখা যায়, কারণ নেপালিদের ভাষা আর মালেদের ভাষা প্রায় কাছাকাছি। মালেদের ভাষাগুলো নেপাল, ইন্ডিয়া এবং আপনার ইন্দোনেশিয়ায় 3 ভাষা মিশ্রিত। শব্দগুলো বেশি একটা বোঝা যায় না, তবে ইংলিশে টকিং করলে একটু বোঝা যায়, কিন্তু তারা যা বলে এগুলা বোঝার সাধ্য নেই। তবে তারা হিন্দি, আপনার বাংলাদেশি বলেন, নেপাল বলেন, কোনো দেশের ভাষাই বোঝে না, শুধু একমাত্র ইংলিশ আর তাদের নিজস্ব ভাষাগুলো বোঝে। আপনারা যখনই এদেশে আসবেন দেখতে পাবেন সুন্দর সুন্দর বীজগুলো, যেগুলো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো, যেটা আমার মেমোরিতে কাজ করতেছিল, যে এদেশে কোনো গাড়ি বলতে মানে স্কুটি আর ছোট ট্যাক্সি, এগুলো ভিতরে কোনো গাড়ি নেই। ছোট ট্যাক্সির ভিতরে 4 জন মানুষ বসতে পারে, তাও এত নিচু, ঢুকতে গেলে মনে হয় যেন কি মাটির নিচে চলে যেতেছে। আর স্কুটি, এই 2 রকমেরই গাড়ি পাওয়া যায়, এর ভিতরে কোনো গাড়ি নেই। আর যদি কেউ বলে যে আমি ওদিকে মানে 5 কিলোমিটার যাব, তাহলে তাকে স্কুটি ভাড়া নিতে হবে, নয়তো বা তার হেঁটে যেতে হবে, আর ট্যাক্সি নিতে হবে। এই ব্যতীত কোনো গাড়ি আমার চোখে পড়লো না। এই যে 3টা দিন যাবত যে এখানে অবস্থান করছি, এদিকে সেদিকে ঘোরাফেরা করছি, শুধু এই জিনিসগুলোই দেখলাম, এই 2টা গাড়ি। এদেশে চলাফেরার জন্য শুধু ট্যাক্সি আর স্কুটি। রেস্টুরেন্ট বা ফ্যামিলি বাসা হোক, সবই দেখতে সেম ক্যাটাগরি। এই যে মালের দেশের মহিলারা সুইমিং করে উপরে চলে আসছে, এটা তারা জগিং বলে, মানে পানিতে যে জগিংটা করে সেটা। কিন্তু এই দেশটা মুসলিম কান্ট্রি, দেশের মহিলাদের চলাফেরা, পোশাক আশাক খুবই সুইট। বাংলাদেশের, আমি মনে করি বাংলাদেশের চাইতেও ভালো। বাংলাদেশে তো বোকরা ছাড়া মহিলারা চলাফেরা করে, কিন্তু এদেশে বোকরা ছাড়া কোনো মহিলারা চলাফেরা করে না, তারা সকলেই বোকরা পরে চলাফেরা করে। আর বেশিরভাগ এদের দেখতে পুরো বাংলাদেশিও না, আফ্রিকানও না, মাঝামাঝি, কিন্তু তাদের গায়ের রং সুন্দর না, কালো প্রকৃতির, সবাই কালো এখানকার।